রাত থেকে বৃষ্টি কম হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি। ইতোমধ্যে সুরমা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুর বিভাগের 4 জেলায় বন্যার আশঙ্কা তৈরি হলেও একদিনের ব্যবধানেই পানি কমেছে। তবে পানি কমলেও বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু রক্ষা বাঁধ। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ এবং রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে লিপসানের কাছে। লিপসান, পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ে কি বলছে, আর জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ কখন নাগাদ চালু হয়েছে? রাত্রে মূলত কিন্তু এই অঞ্চলের মানুষ যখনই আসলে বন্যা সতর্কতা পানি উন্নয়ন বোর্ড জারি করে, ঠিক সেই সময়ে কিন্তু আসলে তারা দুশ্চিন্তায় কিংবা নির্ঘুম রাত কাটান। কারণ 2022 সালের ঠিক এই জুন মাসেই কিন্তু হঠাৎ পাহাড়ি ঢল নেমে কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কিন্তু সবকিছু তলিয়ে যায়, যার ফলে কিন্তু আসলে পুরো জেলার মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েন। তবে আমরা একটু স্বস্তির খবরে শুরু করি। আর গতকাল রাত থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি, তবে এখন রোদ্রের দেখাও মিলেছে, যার ফলে কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে এই অঞ্চলের মানুষদের মধ্যে। সেই সাথে আমরা যদি বলি, যেহেতু পাহাড়ি ঢল অর্থাৎ সুনামগঞ্জ কিংবা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু আসলে পাহাড়ি ঢল তেমন একটি নামেনি। ফলে কিন্তু আসলে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা কিংবা যে বৌলাই নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু অনেকটাই কমেছে। আমরা যদি বলি, প্রায় 23 সেন্টিমিটার পানি কমে কিন্তু ইতিমধ্যে বিপদ সীমার 62 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু আসলে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যেহেতু গতকালকে পাহাড়ি ঢল নেমেছিল, সেই ক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জের যে তাহিরপুর উপজেলা আনোয়ারপুর সড়ক, বিশম্বরপুর উপজেলার শক্তিরকলা সড়ক ডুবে কিন্তু আসলে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে কিন্তু সুনামগঞ্জের সাথে কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল, যার ফলে কিন্তু আসলে যেহেতু পাহাড়ি ঢল নামেনি, পানি কমতে শুরু করেছে, পাশাপাশি সড়ক থেকেও কিন্তু আসলে পানি কমে কিন্তু ইতিমধ্যে কিন্তু সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে, যার ফলে গতকালকে যে ভোগান্তিটুকু ছিল আজকে সেটি কমেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলেছে, গত 24 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও কিন্তু এখন পর্যন্ত জেলা শহরে কিংবা পুরো সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে আসলে তারা যেটি বলছেন যে মূলত এই এলাকায়, তবে এখনো কিন্তু আসলে বন্যার যে পুরোপুরি সংখ্যা সেটা কিন্তু কাটেনি। তবে যদি বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল নামতে থাকে, তাহলে কিন্তু এই অঞ্চলের যে নিম্নাঞ্চল অর্থাৎ দুর্গম উপজেলা নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে রাত্রি। এবার একটু রংপুরে মোকাররমের কাছে যেতে চাই। মোকাররম, আমরা শুনছিলাম সুনামগঞ্জে বৃষ্টির কারণে পানি কিছুটা এখন কমেছে। এখন উত্তরাঞ্চলের সড়ক এবং সেতু রক্ষা বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চয়ই, সেই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি দেখতে পাচ্ছেন পেছনে তিস্তা নদীর যেই পানি, সেটির যে প্রবাহ সেটি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে। গতকালকে পানি খানিকটা বেড়েছিল। আজকে তিস্তা নদীর যে ডালিয়া পয়েন্ট, সেখান থেকে সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ায় তারা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে উজানের ঢল যদি না নামে আর ভারী বৃষ্টিপাত যদি না হয়, তাহলে পানি কমার যে ধারা সেটি অব্যাহত থাকবে। তবে পানির যে প্রবাহ, সেই প্রবাহে বেশ কিছু জায়গায় যে ভাঙন প্রবণ এলাকা আছে, আপনি জানেন যে তিস্তা নদী 5টি জেলাকে স্পর্শ করেছে। রংপুরের নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, প্রত্যেকটি জায়গাতেই কিছু না কিছু জায়গায় আসলে ভাঙন প্রবণ এলাকা রয়েছে। রংপুরে গঙ্গাচড়া একটি উপজেলা, এখানে 9টি ইউনিয়ন তিস্তা নদী স্পর্শ করেছে। সেই 9টি ইউনিয়নের একটি হলো লক্ষ্মীটারি। সেখানে একটি তীর রক্ষা বাঁধ ছিল, যেই বাঁধ আসলে রংপুর কাউনিয়া যেটি আঞ্চলিক সড়ক আছে সেই সড়ক রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। একই সঙ্গে দ্বিতীয় তিস্তা সেতু যেটি দেখতে পাচ্ছেন, সেই সেতু রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। সেই বাঁধটি গেল 3 বছর ধরে ভাঙছে ক্রমান্বয়ে। গত বছরও খানিকটা ভেঙেছিল, এবছরও ভেঙেছে। সেখানে 900 মিটার লম্বা যে বাঁধটি রয়েছে, সেই 900 মিটার লম্বা বাঁধের 130 মিটার পর্যন্ত গেল 3 বছরে ভেঙেছে। গত বছর পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এলজিইডি সেটি সংস্কার করেছে। 14 লাখ টাকা ব্যয় করে বাঁশের সিলিং দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করেছিল। এবছর বর্ষা মৌসুমের শুরুতে এই পানির স্তরে সেটি ভেঙে গিয়েছে, যার ফলে আস্তে আস্তে যে এক একটি করে ভাঙন তৈরি হচ্ছে, সেই ভাঙনগুলো আসলে দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়রা বলছেন যে যদি এই ভাঙন রোধ করা না যায় এবং স্থায়ী টেকসই সমাধান করা না যায়, তাহলে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক যে সড়ক, সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে রংপুরের যে এটি দুঃখ বলা হয় তিস্তা নদীকে, অল্প একটু বৃষ্টিতেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, গ্রামাঞ্চল প্লাবিত হয়। সেই প্লাবনের যে ঝুঁকি, সেই
ঝুঁকি মোকাবেলার জন্য তারা বলছেন যে টেকসই সমাধান দরকার। এই টেকসই সমাধান হিসেবে তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনার কথা যেটি ঝুলে আছে দীর্ঘদিন যাবত, সেটি বাস্তবায়ন না হলে তিস্তার যে দুঃখ সেটি আসলে কমবে না। তিস্তা পাড়ের যে মানুষ, তারা একজন মানুষ রয়েছেন যারা আসলে 4 বা 5 দশকে 10 থেকে 12 বার তাদের বসতভিটা হারিয়েছেন, তারা আসলে তাদের বাসস্থান পরিবর্তন করেছেন। এমন মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি। 115 কিলোমিটার লম্বায় তিস্তা নদীর যে প্রবাহ, সেই তিস্তা নদীর যেই গতিপথ, সেই গতিপথও কিন্তু পরিবর্তন হয়েছে। কোথাও নদীটি 2 কিলোমিটার লম্বা, কোথাও 8 কিলোমিটার চওড়া হয়েছে। বালু পড়ে আসলে নদীর গর্ভভরাট হয়েছে। সঙ্গত কারণে তিস্তার যে দুঃখ সেটি আসলে বড় ধরনের পরিকল্পনা ছাড়া এটি আসলে ঘুচবে না। রাত্রি এই ছিল এই মুহূর্তে রংপুরের তিস্তা নদীর ভাঙন প্রবণতা এবং পানি বৃদ্ধির সবশেষ খবর। রাত থেকে বৃষ্টি কম হয় সুনামগঞ্জে এবং রংপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি। নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।